আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা গণতন্ত্রের একেবারে গোড়ার কিছু প্রশ্ন তুলে দেয়। বিষয়টা হলো পিএম কেয়ারস ফান্ড আর তার স্বচ্ছতা। মানে এই ফান্ডকে ঘিরে এত বিতর্ক কেন, আর এর কাজকর্ম গণতান্ত্রিক নীতির সাথে ঠিক কতটা খাপ খায়, চলুন সেটাই ধাপে ধাপে খতিয়ে দেখা যাক। চলুন এই সহজ কথাটা দিয়েই শুরু করি। গণতন্ত্রে যেখানে জনগণের টাকা যায় সেখানে জনগণের প্রশ্নও পৌঁছানো উচিত। এটাই তো গণতন্ত্রের মূল ভিত্তি, তাই না? মানে জবাবদিহিতা। যখন জনগণের টাকায় তৈরি একটা তহবিল নিয়েই প্রশ্ন তোলা যায় না, তখন কিন্তু গণতন্ত্রের সেই ভিত্তিটাই নড়ে যায়। এই জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা এটাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব গণতান্ত্রিক ব্ল্যাক হোল জিনিসটা কি, তারপর জানব সংসদে কেন প্রশ্ন উঠছে না, আরটিআইয়ের আওতায় এটা কেন নেই, এরপর আদালতের ব্যাখ্যা, আর সবশেষে আইন বনাম গণতন্ত্রের ভাবনার যে দ্বন্দ্বটা সেটা নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমেই জেনে নিই এই ফান্ডকে কেন একটা গণতান্ত্রিক ব্ল্যাক হোলের সাথে তুলনা করা হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক হোল মানে কি? মহাকাশের এমন একটা জায়গা যেখানে সবকিছু শুধু প্রবেশ করতে পারে কিন্তু কিছুই বাইরে আসতে পারে না, এমনকি আলোও না। পিএম কেয়ারস ফান্ডকে এর সাথে তুলনা করার কারণটা হলো এখানে প্রচুর পরিমাণে জনগণের অনুদান ঢুকেছে, কিন্তু সেই টাকাটা কোথায়, কিভাবে, কাদের কথায় খরচ হচ্ছে সেই তথ্যটা আর বাইরে আসছে না। আর এটাই কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এখন আমরা দেখব গণতান্ত্রিক জবাবদিহিতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মানে সংসদ। দেখা যাক সংসদের নজরদারির বিষয়টা এক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় মানে পিএমও লোকসভা সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছে যে পিএম কেয়ারস ফান্ড নিয়ে কোনো প্রশ্ন সংসদে তোলা যাবে না, কারণ সেগুলো নাকি গ্রহণযোগ্য নয়। এর মানে কি দাঁড়ালো? খুব সহজ করে বললে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের টাকার হিসেব নিয়ে দেশের সর্বোচ্চ সভায় আর প্রশ্নই করতে পারবেন না। সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টারি ওভারসাইট বা সংসদীয় নজরদারি একটা মৌলিক জিনিস। এর মানে হল আইনসভা মানে আমাদের সংসদ সরকারের কাজকর্ম আর খরচের ওপর নজর রাখবে আর তাদের জবাবদিহি করতে বাধ্য করবে। আর এই পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি হল প্রশ্ন তোলার অধিকার। এখানেই তো আসল প্রশ্নটা উঠে আসছে। যদি দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানে সংসদেই জনগণের টাকা নিয়ে প্রশ্ন করা না যায়, তাহলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে কিভাবে? এটা তো সংবিধানের ক্ষমতার ভারসাম্যের যে নীতি সেটার উপর সরাসরি একটা আঘাত। সংসদের পর এবার আসা যাক জবাবদিহিতার দ্বিতীয় স্তম্ভে, তথ্যের অধিকার আইন বা আরটিআই। চলুন দেখি নাগরিকদের তথ্য জানার অধিকারের ক্ষেত্রে পিএম কেয়ারস ফান্ড ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এই ফান্ডকে ঘিরে মূল আইনি বিতর্কটাই হল এটা আসলে কে, একটা পাবলিক অথরিটি নাকি একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। কারণ যদি এটা পাবলিক অথরিটি হয় তাহলে এটা আরটিআই আইনের আওতায় আসবে, আর যদি এটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হয় তাহলে কিন্তু এটা আরটিআই এর আওতার বাইরে থেকে যাবে। আরটিআই আইন অনুযায়ী পাবলিক অথরিটি হল এমন কোনো সংস্থা যা সরকার নিয়ন্ত্রণ করে বা সরকারের টাকায় চলে, কিন্তু পিএম কেয়ারস ফান্ডের ক্ষেত্রে দাবিটা হল এটা সরকারের ফান্ড নয়, বরং একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই ফান্ডের সাথে সরকারি পরিচয়টা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। যেমন ধরুন, এতে প্রধানমন্ত্রীর নাম আর পদের ব্যবহার করা হয়, স্বয়ং প্রধানমন্ত্রী অনুদানের জন্য আবেদন করেন, ট্রাস্টি হিসেবে সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, এমনকি এর ওয়েবসাইটে জাতীয় প্রতীকও ব্যবহার করা হয়। এই সবকিছুই তো এটাকে একটা সরকারি সংস্থা বলেই মনে করিয়ে দেয়, তাই না? আর সেই কারণে স্বচ্ছতার দাবিটা এত জোরালো। তৃতীয় স্তম্ভ হল বিচার বিভাগ। সংসদ আর আরটিআই এর পর এবার দেখা যাক আদালত এই ফান্ডের আইনি অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করেছে। দিল্লি হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় বলেছে যে পিএম কেয়ারস একটা জুরিস্টিক পার্সন বা আইনি সত্তা, আর আরটিআই আইনের অধীনে একে স্ট্যাচুটরি প্রাইভেসি বা আইনগত গোপনীয়তা দেওয়া যেতে পারে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু তথ্যের গোপনীয়তার কোনো মৌলিক অধিকার নয়, বরং আইনের দ্বারা দেওয়া একটা বিশেষ সুরক্ষা। বিষয়টা আরও জটিল হয়ে যায় যখন আয়কর আইনের প্রসঙ্গ আসে। চিফ ইনফরমেশন কমিশনার বলেছিলেন যে এটা জনস্বার্থের বিষয় এবং তথ্য দেওয়া উচিত, কিন্তু হাইকোর্ট আয়কর আইনের ১৩৮ নম্বর ধারার কথা বলে জানায় যে ফান্ডটিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
অর্থাৎ এখানে আরটিআই আইন আর আয়কর আইনের মধ্যে একটা আইনি দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এখন আমরা আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এই পুরো বিতর্কের মূলে রয়েছে আইনের নিয়ম আর গণতন্ত্রের ভাবনার মধ্যে একটা গভীর দ্বন্দ্ব। চলুন এই দ্বন্দ্বটা ঠিক কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এই পুরো বিতর্কটাকে আমরা খুব সহজে 3টে শব্দ দিয়ে বুঝতে পারি: অথরিটি, মানি আর ট্রাস্ট, অর্থাৎ কর্তৃত্ব, অর্থ এবং বিশ্বাস। দেখুন, বিষয়টা হলো যখন সরকারি কর্তৃত্ব, যেমন প্রধানমন্ত্রীর পদ, ব্যবহার করে জনগণের টাকা একটা বিশ্বস্ত কাজের জন্য, যেমন দুর্যোগ মোকাবেলা, সংগ্রহ করা হয়, তখন সেখানে একটা শক্তিশালী জবাবদিহিতাও থাকা উচিত। কর্তৃত্ব, অর্থ আর বিশ্বাস, এই 3টি জিনিস যখন একসাথে আসে, তখন স্বচ্ছতা তো গণতন্ত্রের একটা অপরিহার্য শর্ত হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা বিতর্কের একদম কেন্দ্রবিন্দুকে তুলে ধরে। একদিকে আছে রুল অফ ল, মানে আইনের শাসন, যা বলে যে নিয়মের প্রতিটি অক্ষর মেনে চলতে হবে। আর অন্যদিকে আছে স্পিরিট অফ ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের আত্মা, যা স্বচ্ছতা, প্রশ্ন করার অধিকার আর জবাবদিহিতার ওপর জোর দেয়। প্রশ্নটা হলো, একটা কি অন্যটাকে ছাপিয়ে দিতে পারে? এই দ্বন্দ্বটাকে যদি আরও একটু ভেঙে দেখি, তাহলে আমরা দুটো বিপরীতমুখী ধারণা দেখতে পাই। একদিকে আছে স্ট্যাটিউটরি প্রাইভেসি, মানে নির্দিষ্ট সংস্থাকে দেওয়া আইনি সুরক্ষা, যা তথ্য প্রকাশে বাধা দেয়। আর অন্যদিকে রয়েছে দ্য রাইট টু নো, বা জানার অধিকার, যা নাগরিকদের সরকারি বিষয়ে তথ্য পাওয়ার মৌলিক অধিকারকে সমর্থন করে। এই বিতর্কটা কিন্তু শুধু একটা ফ্যান্ডকে নিয়ে নয়, এটা আরও অনেক বড় বড় প্রশ্ন তুলে দেয়। যেমন, এটা ভবিষ্যতের সরকারগুলোর জন্য কী ধরনের উদাহরণ তৈরি করছে? জনগণের টাকা বা পাবলিক মানির সংজ্ঞাটা ঠিক কী হওয়া উচিত? জনগণের জন্য কাজ করা কোনো ট্রাস্টের আইনি গোপনীয়তার সীমাটাই বা কোথায়? আর যে ফান্ডের সাথে সরকারের পরিচয় এমনভাবে জড়িয়ে, তা কি নিজেকে তৃতীয় পক্ষ বলে তথ্য দেওয়া এড়াতে পারে? তাই এই পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিতর্কটা শুধু একটা তহবিল নিয়ে নয়, এটা গণতন্ত্রের জন্য একটা সম্ভাব্য বিপজ্জনক উদাহরণ তৈরি করার বিষয়। কারণ যদি আইনের দোহাই দিয়ে প্রশ্ন করাকেই থামিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ভবিষ্যতে জবাবদিহিতার সংস্কৃতিকেই হয়তো দুর্বল করে দেবে। সব শেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল। নিয়মের ব্যাখ্যা কি শেষ পর্যন্ত গণতান্ত্রিক জবাবদিহিতা সীমিত করার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে? কারণ যেখানে প্রশ্ন থেমে যায়, সেখানেই ক্ষমতা অনিয়ন্ত্রিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। আর গণতন্ত্রে কোনো অবস্থাতেই প্রশ্ন করা যাবে না, এই পরিস্থিতিটা তো গ্রহণযোগ্য হতে পারে না।